অস্তিত্বের হোলঘর। ইউন সিওল দাঁড়িয়ে আছে তার প্রয়াত বাবা মায়ের স্মৃতিস্তম্ভের সামনে। চারপাশের বাতাস ভারী হয়ে আছে শোকের ভারে। চোখ বেয়ে অনবরত গড়িয়ে পড়ছে তার অশ্রু। এই কঠিন সময়ে তার বুকের ভেতর আঁকড়ে ধরে আছে একমাত্র আপন মানুষ, তার দাদু। ছোটবেলা থেকেই দাদুই ছিল তার আশ্রয়, তার ভরসা। বাবা মায়ের করুণ মৃত্যুর পর তিনিই তাকে আগলে রেখেছিলেন। সেই দিন থেকেই ইউন সিওল প্রতিজ্ঞা করেছিল, দাদুকে খুশি রাখার জন্য সে সবকিছু করতে পারবে। কিন্তু সময়ের সাথে সাথে সবচেয়ে শক্ত আশ্রয়ও দুর্বল হয়ে পড়ে। সম্প্রতি ইউন সিওল জানতে পারে এক নির্মম সত্য, তার দাদু শেষ পর্যায়ের প্যানক্রিয়াটিক ক্যান্সারে ভুগছেন। হাতে সময় খুবই কম। আর জীবনের শেষ ইচ্ছা হিসেবে তিনি একটাই কথা বলেছেন, মরার আগে তোমাকে বিয়ে করতে দেখতে চাই। এই কথা শুনে ইউন সিওলের বুক কেঁপে ওঠে। বিয়ে? এখনই? সে তো এখন অনেক ছোট। সবকিছুই খুব তাড়াহুড়ো মনে হচ্ছে। তবুও দাদুর চিন্তা, তার ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ, এসব তাকে ভাবতে বাধ্য করে। পরের দিন কলেজে সোকিন, তার হাসি খুশি আর নির্ভর বন্ধু, যার উপস্থিতি সবসময় তার মন ভালো করে দেয়, তার কাছে যায় ইউন সিওল। হঠাৎ করেই একটা চিন্তা মাথায় আসে। সে সোকিনকে টেনে ক্লাসরুমের বাইরে নিয়ে যায়। বাইরে এসে কিছুক্ষণ দ্বিধায় থাকে, তারপর হঠাৎ বলেই ফেলে, সোকিন, তুমি কি আমাকে বিয়ে করবে? সোকিন এক মুহূর্ত থমকে যায়, তারপর হেসে ওঠে। হঠাৎ করে বলছ, কিন্তু তুমি বলছ, আমি না করি কিভাবে? তারপর মজা করে যোগ করে, তবে আমরা ৩০ বছর হলে বিয়ে করব, ঠিক আছে? ইউন সিওল কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই তার ফোন বেজে ওঠে। ওপাশ থেকে বন্ধুরা তাকে ডাকছে, কাছেই নাকি কিছু সুন্দরী মেয়েরা এসেছে। সোকিনের মুখে হাসি আরও চড়া হয়। মজার হবে মনে হচ্ছে। কাল আবার কথা বলব। ইউন সিওল, আমি এখন যাই। ইউন সিওল জোর করে একটা হাসি দেয়। হ্যাঁ, যাও। আমি তো মজা করছিলাম। সোকিন হেসে তার গাল টিপে বলে, জানতাম। তবুও আমার হাড়টা কিন্তু ধকধক করছিল। এই বলে সে চলে যায়। ইউন সিওল তার চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। বুকের ভেতরটা কেমন চেপে আসে। নিজের উপর বিরক্ত হয়ে বিড়বিড় করে, আমি কি করলাম? আমি কি আশা করছিলাম এমন একজনের কাছ থেকে, যে কখনোই সিরিয়াস? একবারের জন্য হলেও কি তুমি আমাকে সিরিয়াসলি নিতে পারো না? আমার মুখটা কি এতটাই অগুরুত্বপূর্ণ লাগছিল? এই ভাবনাগুলোতেই ডুবেছিল ইউন সিওল। হঠাৎই কারো সাথে ধাক্কা। চমকে উঠে সে মাথা তোলে, তাড়াহুড়ো করে বলে, সরি, আমি খেয়াল করিনি। কিন্তু সামনে দাঁড়িয়ে থাকা লোকটা ঠান্ডা, নির্লিপ্ত চোখে তাকিয়ে তাকে থামিয়ে দেয়। পরেরবার হাঁটার সময় সামনে দেখবেন। দিবাস্বপ্ন দেখা বন্ধ করুন। তার কথার ভঙ্গি শুনে ইউন সিওলের ভেতরটা জ্বলে ওঠে। আপনি যদি দেখেই থাকেন আমি দিবাস্বপ্ন দেখছিলাম, তাহলে এড়িয়ে যেতে পারতেন। উল্টো নিজেই এসে ধাক্কা খেলেন। ইচ্ছে করেই করেছেন, তাই না? লোকটা কিছু বলার আগেই হঠাৎ একটা গাড়ি ভয়ঙ্কর গতিতে তাদের খুব কাছ দিয়ে ছুটে আসে। এক মুহূর্ত দেরি না করে লোকটা ইউন সিওলের হাত ধরে জোরে টেনে নেয় পাশে। ধাক্কা খেয়ে ইউন সিওল গিয়ে পড়ে তার বুকে। দুজনের মুখ এতটাই কাছাকাছি, অজান্তেই ঠোঁট ছুঁয়ে যায় একে অপরের। সময় যেন থমকে যায়। পরক্ষণেই লোকটা দ্রুত তাকে ছেড়ে দেয়। ইউন সিওল টলমল করে দাঁড়ায়, তার গাল লাল হয়ে উঠেছে। লোকটা ঠান্ডা গলায় বলে, ভুল বোঝার কিছু নেই। গাড়িটা খুব দ্রুত আসছিল, তাই টেনেছি। যা। ধন্যবাদ। তোতলাতে থাকে ইউন সিওল। সে নিজেকে গুছিয়ে নেয়, চোখ সরিয়ে নেয় তার দিক থেকে। চলুন, আমরা ধরে নেই কিছুই হয়নি। আমাদের দুজনেরই দিনটা খারাপ যাচ্ছে। কোনো উত্তর না শুনেই সে ঘুরে চলে যেতে চায়। কিন্তু আমার জীবন বাঁচানোর জন্য ধন্যবাদটাও দেবে না? লোকটার কণ্ঠে হালকা হাসি। তার ঠোঁটে কৌতুকপূর্ণ বাঁকা হাসি ফুটে ওঠে। নাকি একটু আগের সেই কিসটার ক্ষতিপূরণ না দিয়েই চলে যেতে চাও? ইউন সিওল থেমে যায়, বিরক্ত চোখে তাকায়। কিস? আমাদের ঠোঁট তো ঠিকমতো ছুঁয়েও নি। এত বড় ব্যাপার বানানোর কিছু নেই। তার কণ্ঠে তীব্র ব্যঙ্গ। কি ব্যাপার? কখনো কিস করনি নাকি? লোকটা মুচকি হাসে। এমনটা ভাবলে কেন? একটু ঝুঁকে বলে, দেখে তো মনে হচ্ছে তুমিই কখনো কাউকে কিস করনি। রাগে ফেটে পড়ে ইউন সিওল।
আপনার মধ্যে এমন কি আছে? আমি তো মনে রাখার মতো কিছুই পাইনি। লোকটার হাসি আরও গা হয়। সত্যি? মানুষ সাধারণত তাদের প্রথম কিস এত সহজে ভুলে যায় না। ফার্স্ট কিস? চোখ রাঙায় ইউন সিওল। আপনি ভীষণ ভুল ভাবছেন। জানিয়ে রাখি, আপনি আমার ১০৮ নম্বর কিস। তাই মনে না থাকলে দয়া করে কিছু মনে করবেন না গে। এই বলে সে ঘুরে দাঁড়ায়। তার কণ্ঠ ঠান্ডা আর ধারালো। আসাম, আপনি একেবারে বিভ্রান্ত। ঠান্ডা কণ্ঠে বলল ইউন সিওল। জানিয়ে রাখি, আপনি আমার ১০৮ নম্বর কিস। তাই মনে না থাকলে মাফ করবেন গ। এই বলে সে ঘুরে দাঁড়ায়। তার কণ্ঠ আরও ধারালো হয়ে ওঠে। আর সামনে যদি কখনো দেখা হয়, আমার সাথে কথা বলার চেষ্টা করবেন না। আপনি একদম পারভার্ট। সে ঝড়ের মতো চলে যায়। লোকটা সেখানেই দাঁড়িয়ে থাকে। তার চোখে মৃদু হাসি খেলে যায়। ১০৮ নম্বর। হু, ইন্টারেস্টিং খ। নিজের মনে বলে সে ঠোঁটে হালকা হাসি রেখে ক্যাম্পাসে ফিরে। ক্লাসরুমে বসে আছে ইউন সিওল, কিন্তু তার মন একদমই স্থির নয়। চারপাশে তার বন্ধুরা হাসছে, গল্প করছে, পার্টি, আউটিং এসব নিয়ে আলোচনা চলছে। কিন্তু কিছুই যেন তার কানে ঢুকছে না। অন্যদিকে শৌখিন আগের মতোই সবার সাথে মজা করছে, তার নির্ভার হাসি পুরো পরিবেশটা হালকা করে রাখছে। ঠিক তখনই প্রফেসর ক্লাসে ঢোকেন। এক মুহূর্তেই চারপাশে নীরবতা নেমে আসে। গুড মর্নিং সবাইকে, গম্ভীর কণ্ঠে বলেন তিনি। আজ আমাদের সাথে একজন বিশেষ গেস্ট লেকচারার থাকবেন, যিনি আগামী সেমিস্টারে আপনাদের পড়াবেন। নতুন লেকচারার সামনে এসে দাঁড়ান। গুড মর্নিং। আমার নাম কাং জুনি গুই। ইউন সিওল জেন জমে যায়। তার চোখ বিস্ফারিত। গতকালের সেই বিরক্তিকর লোকটা। সে তাড়াতাড়ি নিজের খাতা শক্ত করে ধরে নিচের দিকে ঝুঁকে পড়ে। না না, আমি ভুল দেখছি। প্লিজ, এটা ভুল হোক, নিজের মনে বিড়বিড় করে সে। কিন্তু লোকটার দৃষ্টি পুরো ক্লাসরুম জুড়ে ঘুরে বেড়ায়। আর ঠিক গিয়ে থামে তার উপর। এই যে বইটা আঁকড়ে ধরে আছো, তোমার নাম কি? চমকে ওঠে ইউন সিওল। জি, আমি চয় ইউন সিওল স্যার, কাপা গলায় বলে সে। লোকটার ঠোঁটে কৌতুকপূর্ণ হাসি ফুটে ওঠে। মিস চয়, শান্তভাবে শুরু করে সে। বই কামড়ালে কি তার ভেতরের গান দ্রুত ঢুকে যায়? পুরো ক্লাস হাসিতে ফেটে পড়ে। লজ্জায় লাল হয়ে যায় ইউন সিওল। লোকটা আবার বলে, যাই হোক, তাহলে তুমি পেজ ১০৮ ব্যাখ্যা করো। একটু থেমে আবার বলে, ওহ সরি, পেজ 10 পুটকি ৮ বলতে চেয়েছিলাম। তার চোখে দুষ্টুমি ঝিলিক দেয়। চল নিশ্চয়, আমাদের একটু আলোকিত করো ওকে। ইউন সিওলের বুক ধরফর করতে থাকে। ক্লাস শেষে সুজেন সহজ ভঙ্গিতে এগিয়ে এসে বলে, স্যার, আপনি এখানে পড়াবেন, এটা তো বললেন না। চলুন কফি খাই। কাং জুনি ভদ্র কিন্তু দূরত্ব বজায় রেখে বলে, আমার কিছু কাজ আছে। আর ছাত্রশিক্ষকের একসাথে কফি খাওয়া ঠিক না গি। একজন সহপাঠী অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি উনাকে চেনো? সুজেন হালকা ভঙ্গিতে বলে, হ্যাঁ, আমাদের ফ্যামিলি একে অপরকে চেনে গি। এরপর গিয়ংউন লাঞ্চে যাওয়ার প্রস্তাব দেয়। চল জিমপং খেতে যাই। কিন্তু ইউন সিওল মাথা নাড়ে। না, আমি বাসায় চলে যাব। একটু ক্লান্ত লাগছে গি। করিডোরে হাঁটতে হাঁটতে সে দেখে সামনে কাং জুনি। কিছুটা সাহস জোগাড় করে ডাকে, মিস্টার কাং, একটু কথা বলতে পারি? সে থামে, ঘুরে তাকায়। তার দৃষ্টি তীক্ষ্ণ। আমাদের প্রথম দেখা যেভাবে হয়েছিল, তার জন্য আমি দুঃখিত, ধীরে বলে ইউন সিওল। কিন্তু আমরা কি এই বিষয়টা ক্লাসে না আনতে পারি? আমি? ঠান্ডা স্বরে জিজ্ঞেস করে সে। তুমি কি আমাকে মনে রাখো? তার ঠোঁটে আবার সেই হাসি। আমি কখনো ব্যক্তিগত বিষয় ক্লাসে আনি না। আমি শুধু একজন প্রফেসরের মতোই আচরণ করি গিয়ে। একটু থেমে কণ্ঠে হালকা কটাক্ষ, অহংকারী হবেন না গি। ইউন সিওল স্তব্ধ হয়ে যায়। সে কিছু বলতে পারে না। লোকটা ঘুরে চলে যায়। তার ভেতরে জমে ওঠে বিরক্তি আর অপমান। সন্ধ্যায় বাসায় ফোন বেজে ওঠে। দাদু কল করেছেন।
কেমন আছো ইউনসিওল? ভালো আছি দাদু। আপনি? হাহা, ভালোই আছি। শোনো, এই শনিবার আমি শহরে আসছি এক পুরনো বন্ধুর ছেলের সাথে দেখা করতে। তুমিও যাবে গু? ঠিক আছে। আমার তো কোনো প্ল্যান নেই গু। ভালো। আমি এসে তোমাকে নিয়ে যাব। পরের দিন শীতল সকালের হাওয়ায় ইউনসিওল দাদুর সাথে একটি বিলাসবহুল বাড়ির সামনে দাঁড়িয়ে। কাংজিন, দাদু ডাক দেন হাসি মুখে। হোস্ট এগিয়ে আসেন। এত বড় কোম্পানির মালিক হয়ে নিজে গেট পর্যন্ত আসার দরকার ছিল না, মজা করে বলেন দাদু। কিন্তু আমাকে আসতেই হতো। এই মেয়েটার সাথে দেখা করতে চেয়েছিলাম, হাসতে হাসতে বলেন কাংজিন। ইউনসিওল ভদ্রভাবে মাথা নত করে। দাদু পরিচয় করিয়ে দেন। এরা আমার প্রয়াত বন্ধু কং ডং উর পরিবার। তোমার বাবা মায়ের সাথেও এদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। আর এরা টিজে কর্পোরেশনের মালিক। আপনাদের সাথে দেখা করে ভালো লাগছে, হাসে ইউনসিওল। তুমি খুব সুন্দরভাবে বড় হয়েছ, স্নেহভরে বলেন কাংজিন। ভেতরে আসো, ডাক দেন হিসুক। ঘরের ভেতরে ঢুকতে ঢুকতে কাংজিন বলেন, তোমাদের পরিবারের অবদান ছাড়া আজ টিজে কর্প এতদূর আসতে পারত না গি। দাদু হাত নেড়ে বলেন, এসব বলো না গি। হঠাৎ কাংজিনের কণ্ঠে আক্ষেপ। তোমার বাবা মায়ের মৃত্যুর পর তোমাদের খোঁজ নিতে পারিনি। এটা আমার আফসোস। পরিস্থিতি হালকা করতে তার স্ত্রী বলেন, এখন এসব কথা